একটি গ্রামে নহর নামে একটি লোক থাকত। দেখতে তাকে খুব খারাপ ছিল, সেজন্য তার মনে খুব কষ্ট ছিল। তার মাথাতে চুলও খুব কম ছিল, আর যেটুকু ছিল তা ছিল অদ্ভুত এবং রঙিন। গ্রামের লোকেরা তাকে দেখে দূরে পালিয়ে যেত। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে হাসত আর তাকে নিয়ে মজা করত। এই ব্যাপারগুলো নহরের খুব খারাপ লাগতো। একদিন রাতে নহর তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে খুব ভালো করে দেখছিল। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, আর হঠাৎই আয়নার প্রতিচ্ছবির সঙ্গে সে কথা বলতে শুরু করলো। কি জঘন্য দেখতে তোমাকে! তোমার মুখটা দেখে কি দুঃখী আর হতাশ বলে মনে হয়। সেই জন্য এই গ্রামের কোনো লোকই তোমাকে পছন্দ করে না। তোমাকে এই মুখটা বদলাতে হবে। তোমাকে এই জঘন্য মুখটা পাল্টে অন্য মুখের আশ্রয় নিতে হবে। একটা হাস্যোজ্জ্বল আর খুশি মুখ, যাকে সবাই পছন্দ করবে। নহর তার সামনে রাখা লাল রংটিকে তুলল আর তা দিয়ে তার মুখের ওপর রং লাগাতে লাগলো। সে সেই লাল রং দিয়ে তার মুখের দুদিকে একটা বড় স্মাইল বানালো। নিজের চোখের জল মোছার জন্য পুরো মুখের ওপর সাদা রং লাগালো, আর চোখের পাতায় লাগালো কালো রং। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম ক্লাউনের মুখের মতন বদলে গেল। নহর আয়নায় তার নিজের মুখ দেখে খুব খুশি হল, কারণ এখন তার মুখশ্রী একেবারে বদলে গেছিল, আর তার আসল উদাস বিচ্ছিরি মুখশ্রী ওই ক্লাউনের মেকআপের নিচে লুকিয়ে গেছিল। আমার হতাশ মুখে তো হাসি ফুটেছে। আজকের পরে এই গ্রামের কোনো লোকই আমাকে দেখে আর দূরে পালিয়ে যাবে না। ছোট বাচ্চারাও আমাকে দেখে হাসবে না। কিন্তু গ্রামে নিশ্চয়ই আমার মতো আরো লোক আছে যারা নিজেদের মুখটাকে পছন্দ করে না। আমার তাদেরও সাহায্য করা দরকার। তাদেরকেও নতুন মুখ দান করা উচিত। নহর লাল রংটাকে তুলে নিল আর নিজের পকেটের মধ্যে রেখে বাইরে যাওয়ার জন্য বেরোলো। যখন সে গ্রামে পৌঁছলো তখন সে আশেপাশে কাউকেই দেখতে পেল না। নহর সেই গ্রামের মধ্যে কোনো উদাস অথবা দুঃখী লোককে খুঁজছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। অবশেষে সে নিজেই উদাস হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই নহর গাছের পেছন থেকে কারোর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল। সে গাছের পেছনে গিয়ে দেখল যে একটি যুবক ছেলে সেখানে বসে ফুঁপিয়ে কাঁদছে। নহর তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি কোনো উত্তর দিল না, ব্যাস শুধুই কাঁদতে লাগলো। নহর তার পাশে বসে আবারও তাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আর তুমি এত কাঁদছই বা কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার নাম হরিশ। আমাকে আমার মালিক কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই জন্যই আমি কাঁদছি। আরে হতাশ হয়ো না। যখন তুমি কাঁদো তখন তোমার মুখটা একদম দেখতে ভালো লাগে না। তুমি কাঁদা বন্ধ করো আর নিজের মুখে একটু হাসি আনো। দাঁড়াও, আমিই বরং তোমার মুখে হাসি ফোটাচ্ছি। সে নহরের হাতে ঝাপটা দিল, আর সেই কারণে ওই লাল রংটা মাটিতে পড়ে গেল। আপনি এটা কি করছেন? আমাকে একা থাকতে দিন। আপনি চলে যান এখান থেকে। আর এই কথা শুনে নহরের খুব খারাপ লাগলো, আর দৃষ্টির মধ্যে জমা হলো ঘৃণা। নহর ক্রোধান্বিতভাবে হরিশের দিকে দেখতে লাগলো। রাগের চোটে তার ক্লাউনের মতন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নহরের সেই রূপ দেখে হরিশ ভয় পেয়ে গেল। হরিশ ভয় পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতেই নহর তার হাত চেপে ধরে ওখানেই থামিয়ে দিল। হরিশ আরো ভয় পেয়ে গেল। তুমি আমার লাল রংটা নষ্ট করে দিলে? যাকে কোনো ব্যাপার না।
আমি তোমার মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। নহর তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো আর হরিশের সামনে সেটাকে নাড়াতে লাগলো। হরিশ সেই ছুরিটা দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল আর নহরকে কাকুতি মিনতি করতে লাগলো। আমাকে যেতে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি খুশি না থাকতে পারো তাহলে এই গ্রামের লোকেরা আমার মতো তোমাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এসো, আমার কাছে এসো। নহর ওই ধারালো ছুরিটা হরিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর তার গালটাকে কাটতে লাগলো। যখনই নহর ভেতর থেকে গালটাকে কাটতে শুরু করলো, হরিশের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো আর সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নহর অন্য গালটাকেও কাটতে শুরু করে দিল। হরিশ যন্ত্রণার চোটে ছটফট করছিল। দুটো গাল কাটবার পর নহর ছুরিটাকে বার করে আনলো আর ছুরিতে লাগা রক্ত নিজের পোশাকের মধ্যেই মুছে নিল। হরিশের মুখটা খুব ভয়ঙ্কর আর ভীতিকর লাগছিল, তবে তার মুখেতে একটা স্মাইলের মতন দেখতে দাগ তৈরি হয়ে গেল। সে কাঁদছিল। হরিশের ওই রক্তাক্ত হাসি মুখটা দেখে নহর জোরে জোরে হাসতে লাগলো। হাসি মুখের ওই ক্লাউন ফেসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু হাসতে হাসতে হঠাৎই নহরের দৃষ্টি হরিশের চোখের দিকে গেল। তুমি কাঁদছো কেন? নিজের মুখটা একবার দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার মুখটা সারা জীবনের মতো এই রকমই থাকবে। তুমি তোমার মুখটা আর কোনো দিন বদলাতে পারবে না। হরিশ কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু মুখ কেটে যাওয়ার ফলে সে কিচ্ছু বলতেই পারল না। আর তখন সে তার মুখটাকে ধরে কাঁদতে লাগল। হরিশকে কাঁদতে দেখে নহরের খুব রাগ হচ্ছিল। তুমি কান্না থামাও, তোমার চোখের জল আমার অসহ্য লাগছে। হরিশ কেঁদেই চলেছিল। সহ্য করতে না পেরে নহর দৌড়ে সামনে গেল আর ওই ছুরি দিয়ে হরিশের দুটো চোখের মধ্যে ঢুকিয়ে দিল। হরিশের গলা দিয়ে একটা আর্তচিৎকার বেরোলো আর সে মাটিতে পড়ে গেল। নহর খুনির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার তোমার চোখ থেকে আর কোনো দিন জল পড়বে না, আর তুমি সব সময় খুশিতে থাকবে। এবার তুমি শান্তিতে শুয়ে থাকো। নহর তার ক্লাউনের মতন মুখটা দিয়ে একবার হরিশের দিকে ফিরে তাকালো আর ওখানেই তাকে মরবার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে গেল। আমাকে আরো অনেককে হাসাতে হবে। এবার আমি আসি। তারপর থেকে অনেক লোক ওই ক্লাউন ফেস নহরের হাতে মারা যেতে লাগলো। যাকেই সে দুঃখের মধ্যে দেখত তার পরিণতি ওই হরিশের মতোই হতো। সেই জন্য গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ আর ভয়ের পরিবেশে ঢেকে গেল। এক রাতে নহর যখন ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল, তখন মদন সাইকেলে করে ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সাইকেলটা পিছলে গেল আর মদন মাটিতে আছাড় খেয়ে পড়ল। মদন ব্যথায় কাতরাচ্ছে দেখে নহর তার পাশে গিয়ে দাঁড়ালো। নহর এবং তার ক্লাউনের মেকআপ দেখে মদন ভয় পেয়ে গেল। নহর তার ছুরি বার করলো আর জোরে জোরে হাসতে লাগলো। তোমায় দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো। এসো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। না, দূরে যাও আমার থেকে। নহর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে গেল। মদনও ভয়ের চোটে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। পেছোতে পেছোতে হঠাৎই মদনের হাত একটি লোহার শলাকার স্পর্শ পেল। চুপচাপ সে সেটাকে তুলে নিল আর নহর কাছাকাছি আসতেই
সে প্রচন্ড জোরে তার পেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। নহর যন্ত্রণার চোটে জোরে চিৎকার করে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সে শান্ত হয়ে গেল। মদন এটা দেখে খুব ভয় পেয়ে গেল, কারণ নহরের পেট থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছিল না, আর সে বেঁচেও ছিল। মদন সে লোহার শলাকা বের করে নহরের বুকে ঢুকিয়ে দিল। তবুও নহরের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরিয়ে এলো না। নহর এটা দেখে জোরে জোরে ভয়ঙ্কর হাসতে লাগলো। মদন বুকের থেকেও ওই লোহার শলাকাটি বের করলো আর নিজে উঠে দাঁড়ালো। যদিও সে ভয় পেয়েছিল, তাও সে শেষবার আঘাত করবার জন্য ওই শলাকাটা নহরের গাল ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার শলাকাটা নহরের দুই গাল ভেদ করে বাইরে বেরিয়ে এলো, আর তার হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নহর নিচে পড়ে গেল। তার মুখটা ক্রমশ পুরোপুরি সাদা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই নহর এবং তার ভেতরের ক্লাউনটার মৃত্যু ঘটল, আর পুরো গ্রাম সেই রাতেই ভয় মুক্ত হয়ে ঘুরতে বেরোলো। নহরের মৃত্যুর পর গ্রামের কোনো মানুষই কোনো খারাপ দেখতে মানুষের পেছনে লাগতে বা তাকে নিয়ে হাসাহাসি করবার জন্য অন্তত 10 বার ভাবত, আমাদেরও কারুর কমজোরি নিয়ে মজা করা উচিত নয়। একদিন রাত্রে ডক্টর ফ্রেডি তার ল্যাবে একটি এক্সপেরিমেন্ট করছিলেন। ল্যাবে উনি ছাড়া আর কেউই ছিল না। উনি খুবই মন দিয়ে ওই এক্সপেরিমেন্টটাকে সফল করবার চেষ্টা করছিলেন। ওনার মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, আর ওনার মাথায় কোনো চুল ছিল না। উনি খুব সাবধানে একটা গোলাপি রঙের মিশ্রণ আর একটা সবুজ রঙের মিশ্রণকে নিজের হাতে নাড়াচ্ছিলেন। এবার এই দুটো মিশ্রণ মিশে গেলেই আমার প্রয়োগ সফল হয়ে যাবে, আর আমার পুড়ে যাওয়া মুখটা আবার ঠিক আগের মতো সুন্দর হয়ে যাবে। মিশ্রণ খুব ভালোভাবে নাড়ানোর পর উনি ওই মিশ্রণ দুটিকে নিচে টেবিলের ওপর রাখেন, আর নিজের মুখ থেকে কাপড়টা খুলে ফেলেন। কাপড়টা খুলতেই তার পুড়ে যাওয়া ভয়ঙ্কর মুখটা সামনে এলো। ডক্টর ফ্রেডি দুটো রঙের মিশ্রণকে তুললেন, আর খুব সাবধানে আর ধীরে ধীরে সবুজ মিশ্রণটাকে গোলাপি মিশ্রণের মধ্যে মিক্স করতে গেলেন। ডক্টর ফ্রেডি যখন মিশ্রণটা ঢালছিলেন, তখন হঠাৎই ল্যাবের জানলাটা খুলে গেল, আর ডক্টর ফ্রেডি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার জন্য ওনার মনোযোগ নষ্ট হলো, আর ওই সবুজ রঙের মিশ্রণটি ওনার 2 হাতের ওপর পড়ল। ওই গরম মিশ্রণ ওনার হাতের ওপর পড়ায় ওনার আঙুলগুলো জ্বলতে শুরু করলো, আর আঙুলগুলো থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ডক্টর ফ্রেডি তাতে আরো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতেই পারলেন না যে হলোটা কি। উনি সঙ্গে সঙ্গে গিয়ে জলের নিচে তার হাত দুটো ধুলেন, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণের মধ্যেই তার আঙুলের চামড়াগুলো পুরোপুরি পুড়ে গেল, আর ভেতরের হাড়গুলোকে দেখা যেতে লাগলো। তার ফলে ওনার হাত দুটোকে মুখের মতোই খুব খারাপ দেখতে হয়ে গেল। আরে এটা কি হলো? এবার আমি এটা ঠিক কি করে করব? এই সবুজ মিশ্রণটা তো আমার গোটা চামড়াটাই পুড়িয়ে দিল। ডক্টর ফ্রেডি খুব উদাস হয়ে গেলেন, কারণ ওনার এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল। আর হঠাৎই ওনার দৃষ্টি গিয়ে পড়ল ওই গোলাপি মিশ্রণটি। ওনার মাথায় একটা বুদ্ধি এলো। যদি এই গোলাপি মিশ্রণটা দিয়ে আমার কোনো কাজ হয়, তাহলে আমার হাতটা ঠিক হয়ে যেতে পারে। আমার একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত। ডক্টর ফ্রেডি তার কাঁপা কাঁপা হাতে ওই গোলাপি মিশ্রণটি তুললেন আর নিজের হাতের উপর ঢাললেন। ওনার পুড়ে যাওয়া আঙুলগুলো থেকে আবার ধোঁয়া বেরোতে শুরু করলো, কিন্তু এইবার তার জ্বালা করছিল না। কিছুক্ষণ পরে তার আঙুলের চামড়াগুলো আগের মতো হয়ে গেল। আরে এটা তো খুব ভালো হলো। এবার আমার এই হাতগুলো আমার শরীর থেকে আলাদা দেখতে লাগবে না। কিন্তু তারপরে ডক্টর ফ্রেডি দেখলেন তার 2 হাতের নখগুলো এখন ছুরির মতন লম্বা, মোটা আর ধারালো হয়ে বেরিয়ে এলো। ডক্টর ফ্রেডি তার নখগুলোকে দেখে খুব খুশি হয়ে উঠলেন আর জোরে জোরে হাসতে লাগলেন।
আমার মুখটা ঠিক হলো না তো তাতে কি হয়েছে? এবার আমার এই হাতের নখগুলোই সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হবে। পরের দিন রাতে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে চারদিক অন্ধকার ছিল। সে ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ সে কারুর পায়ের শব্দ শুনতে পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? হঠাৎ সেই লোকটি দুটো হাত দেখতে পেল, যার আঙুলগুলোর আগায় বড় বড় ছুরির মতো নখ ছিল। সেই লোকটি অত্যন্ত ভয় পেয়ে গেল আর ভয়ের চোটে চিৎকার করে দৌড়তে শুরু করলো। পরের দিন সকালে পুলিশ ওই লোকটির লাশ ওই রাস্তার উপর খুঁজে পেল। তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। পুলিশ যখন তার লাশ পেল তখন তার সারা দেহে 5টা গর্ত ছিল, যা দিয়ে তখনও রক্ত বেরোচ্ছিল। সেই গর্তগুলো কোনো ধারালো জিনিসের আঘাতে হয়েছে আর তার ফলেই ওই লোকটির মৃত্যু হয়েছে। অফিসার কুমার এই মার্ডারের তদন্ত করছিলেন। আশেপাশে কোনো মার্ডার ওয়েপেন পেয়েছো অথবা অন্য কোনো প্রমাণ? না স্যার, সব জায়গায় দেখে ফেলেছি, কোথাও কোনো ওয়েপন বা কোনো প্রমাণ পাইনি। পুলিশ অফিসার কুমার এটা বুঝতেই পারছিলেন না যে এই হত্যাটি কোন হাতিয়ার দিয়ে হয়েছে, কারণ আশেপাশে কোথাও কোনো মার্ডার ওয়েপন ছিল না। অফিসার কুমার আর তার টিম পুরো 2 দিন ধরে ইনভেস্টিগেশন করে, কিন্তু তাদের হাতে কোনো রকম প্রমাণ আসে না। 2 দিন পর আবারও রাত্রে সেই রাস্তার উপর আরেকজন মহিলাকে হত্যা করা হলো। অফিসার কুমার আর তার টিম ওখানে তদন্ত করবার জন্য উপস্থিত হলো। অফিসার কুমার দেখলেন যে এই মহিলাটির মুখের উপরও আগের মতোই 5টা গর্ত রয়েছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু এইবারে একটা ব্যাপার দেখে তারা খুব চমকে গেলেন। ওই মহিলাটির মাথার উপরে যে গর্তটি ছিল তাতে কিছু একটা আটকে ছিল। অফিসার কুমার ওখান থেকে সেটি বার করলেন আর তার উপরের রক্তটা পরিষ্কার করে খুব মন দিয়ে দেখলেন। এই জিনিসটা আসলে কি? মনে হচ্ছে এই ধারালো জিনিসটা দিয়েই এই মহিলাকে খুন করা হয়েছে। স্যার, এটা তো কারোর নখের মতো দেখতে লাগছে। কিন্তু এটা কোনো পশুর নখ বলে তো মনে হচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো মানুষের নখ। কিন্তু স্যার, কোনো মানুষের নখ এতটা বড় কিভাবে হতে পারে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই নখটা মাঝখান থেকে ভাঙেনি, বরং আঙুল থেকেই আলাদা হয়ে গেছে। একটা কাজ করো, এটাকে টেস্টিং এর জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এতে যে রক্ত লেগে আছে তার ডিএনএ ভেরিফাই করো, আর তারপরে আমাদের ডেটায় এটা কার সঙ্গে ম্যাচ করে সেটা দেখা যাবে। একদিন সকালে অফিসার কুমার যখন পুলিশ স্টেশনে বসেছিলেন তখন হাবিলদার একটা ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে এলো। স্যার, ওই নখটা কার সেটা জানা গেছে। কে সে? স্যার, একজন সায়েন্টিস্ট, ডক্টর ফ্রেডি নাম ওনার। চলো ওনার বাড়িতে। অফিসার কুমার আর হাবিলদার পুলিশ স্টেশন থেকে সোজা ডক্টর ফ্রেডির ল্যাবে গিয়ে পৌঁছানোর পর তারা দেখলো যে ল্যাবে তালা লাগানো রয়েছে আর ডক্টর ফ্রেডিও সেখানে নেই। স্যার, মনে হচ্ছে উনি আমাদের আসার ব্যাপারে আগে থেকেই জানতেন, সেই জন্য পালিয়ে গেছেন। না, পালাননি উনি কোথাও। পরবর্তী মার্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন হয়তো। আর ওনার আগের মার্ডার প্যাটার্ন অনুযায়ী আজ রাতেই খুনটা হবে বলে মনে হচ্ছে। কিন্তু কোথায়? ওই রাস্তাটাতেই যেখানে আগের 2টো মার্ডার হয়েছিল। কিন্তু আমরা ওনাকে ধরবো কিভাবে স্যার? আমাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণই নেই। আমরা একটা ট্র্যাপ করে ওনাকে হাতে নাতে ধরব। কি ধরনের ট্র্যাপ স্যার? শোনো, আজ রাতে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যখনই ওই ডক্টর ফ্রেডি তোমাকে মারতে যাবেন আমি ওনাকে হাতে নাতে ধরে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হবে না তো স্যার? তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো এবার। অফিসার কুমার আর হাবিলদার ওখান থেকে বেরিয়ে এলো। রাত হয়ে গেল। তারা তাদের প্ল্যান অনুযায়ী ওই রাস্তার উপর গিয়ে দাঁড়ালো আর অফিসার কুমার একটু দূরে ঝোপের মধ্যে গিয়ে লুকোলো। চারদিকে একেবারে শান্ত পরিবেশ। দূর থেকে জঙ্গলের পশুদের শুধু ডাক শোনা যাচ্ছিল।
হঠাৎই হাবিলদার তার পেছনে কারুর পায়ের শব্দ পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারের মধ্যে তার দিকেই কেউ যেন এগিয়ে আসছে। সেই মানুষটি কাছাকাছি আলোর মধ্যে আসতে হাবিলদার দেখতে পেল যে সেই মানুষটি আর কেউ নয়, বরং ডক্টর ফ্রেডি নিজেই। ওনার ওই ভয়ঙ্কর নখ আর বিকৃত মুখ অন্ধকারে আরো ভয়ঙ্কর দেখতে লাগছিল। হাবিলদার একটু ভয় পেয়ে একটু পিছিয়ে এলো। এদিকে অফিসার কুমারও দেখতে পেল যে ডক্টর ফ্রেডি ওখানে এসে দাঁড়িয়েছে। সেজন্য সেও হাবিলদারের দিকে দৌড়ে এলো। কিন্তু অফিসার কুমার ওখানে পৌঁছানোর ঠিক আগেই ডক্টর ফ্রেডি তার ধারালো নখগুলো হাবিলদারের বুকের মধ্যে ঢুকিয়ে দিল আর ঝট করে বার করল। হাবিলদারের বুকে 9টি গর্ত হয়ে গেল, কারণ ডক্টর ফ্রেডির একটা নখ আগেই ভেঙে গিয়েছিল। সমস্ত গর্ত দিয়ে রক্ত বেরোতে লাগলো আর হাবিলদার নিচে পড়ে গেল। সেই মুহূর্তেই অফিসার কুমার ওখানে পৌঁছল আর উনি তার বন্দুক বার করে ডক্টর ফ্রেডিকে ফায়ার করলেন। ডক্টর ফ্রেডির বুকে গুলি লাগাতে তিনি ওখানেই নিচে পড়ে মারা গেলেন। যে মুহূর্তে উনি মারা গেলেন সেই মুহূর্তে তার সমস্ত নখ তার আঙুল থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। অফিসার কুমার ওখানেই হাবিলদারের পাশে দাঁড়িয়ে ফোনে অ্যাম্বুলেন্সের লোকদের ডাকছিলেন। তিনিও যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ উনিও ওনার সারা জীবনে ডক্টর ফ্রেডির মতন কোনো মানুষ দেখেননি। ডক্টর ফ্রেডির মৃত্যুর পর অবশেষে ওই ভয়ঙ্কর হত্যালীলা শেষ হয়ে গেল। ভূতের প্রভাব যেমন মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবেই তা নির্জীব বস্তুর উপরেও পড়ে। এর একমাত্র উদাহরণ ছিল আমাদের গ্রামের রেলওয়ে স্টেশন। রেলওয়ে থাকা সত্ত্বেও সবাই বাসে চড়ে অন্য জায়গায় যেত, কারণ তারা এটা মনে করে যে ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন ছিল। এক রাতে ওই স্টেশনে একটা ট্রেন এলো আর সেটা থেকে বাদল আর তার স্ত্রী মধুমিতা নামলো। পুরো স্টেশন খালি ছিল আর ওখানে একটা ভয়ঙ্কর শান্তি ছিল। ওরা দুজন একটা বেঞ্চে বসে পড়ে। বাদল, তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন করো, বলো তাড়াতাড়ি যেন আনতে আসে। আমার আমার এই জায়গাটা মোটেই ঠিক লাগছে না। বাদল তার বড় ভাইকে ফোন করলো। আরে দাদা, কোথায় গো তুমি? আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি? আমি তোকে বলেছিলাম না যে ট্রেনে একদম আসবে না? ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কি বাজে বকছো দাদা? ভূত বলে কোনো জিনিস হয় না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে আনতে এসো। আরে তুই ওখানেই থাম, কোথাও যাবি না। আমি এক্ষুনি আসছি। দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার কিন্তু খুব ভয় লাগছে বাদল। এই ট্রেনটা এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটাই লাস্ট স্টপ। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। বাদল আর মধুমিতা ওখানেই বসে রইল। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল আর ওই ভয়ঙ্কর শান্তি ভঙ্গ হয়ে গেল। ট্রেনের ভেতরে অন্ধকার ছিল। ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো। দেখো, ট্রেন চলে যাচ্ছে। ওরা দুজন দেখল যে একটা লোক ওদের দিকে এগিয়ে আসছে। বেশি আলো না থাকার কারণে শুধু ওর জুতোর আওয়াজ আসছিল আর হালকা একটা ছায়া দেখা যাচ্ছিল। বাদল, দেখো কেউ আসছে, চলো পালিয়ে যাই এখান থেকে। ভয় পেও না, টিসি হবে হয়তো। ওই লোকটা হঠাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর তাকে দেখে দুজন এমন ভয় পেল যেন মৃত্যুকে দেখে ফেলেছিল। সে ওই স্টেশনের টিসি ছিল, কিন্তু তার চামড়া জায়গায় জায়গায় পুড়ে গেছিল আর ভেতরের হাড়গোড় বাইরে বেরিয়ে গেছিল। টিকিট দেখাও। টিসির ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে বাদল আর মধুমিতা দৌড়তে লাগলো। টিকিট নেই, ধর ওদেরকে।
হঠাৎ স্টেশনের খুঁটিগুলো থেকে পুলিশরা বাইরে আসতে লাগলো। ওদের অবস্থা টিসিরই মতোই ছিল। সব পুলিশওয়ালারা বাদল আর মধুমিতার ওপরে ঝাঁপ দিয়ে দেয় আর দুজনকে ধরে নেয়। এদের কাছে টিকিট নেই, এদের শাস্তি দাও। না না, এরকম করবেন না, আমাদের কাছে টিকিট আছে, দেখাও না বাদল। হ্যাঁ, বাদল দুজনের টিকিট বের করে টিসিকে দেখালো। টিসি ওই টিকিট দেখলো আর বলল, এগুলো এই স্টেশনের নয়, এগুলো অন্য স্টেশনের টিকিট। মানে যে তোমরা শাস্তি পাবে। নিয়ে যাও এদেরকে আর ট্রেনের নিচে ফেলে দাও। পুলিশওয়ালারা ওদের দুজনকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। বাদল, এই ট্রেনটা শেষ হচ্ছে না কেন? এটা তোমার ট্রেন নয়, আমাদের ট্রেন। টিসের এইটুকু বলা মাত্রই ওই ট্রেনটা আলোকিত হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে দৌড়তে লাগলো। বাদল আর মধুমিতা আরো বেশি ভয় পেয়ে গেল আর পুলিশওয়ালাদের কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো। ওই পুলিশগুলো বাদল আর মধুমিতাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিল। ওরা দুজন চিৎকার করে নিচে পড়ে গেল আর হঠাৎ করে চুপ হয়ে গেল। ওরা পাতের ওপরে দাঁড়িয়ে পড়ল আর ওরা দেখল যে ট্রেন ওদের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল আর ওদের কিছুই হচ্ছিল না। বাদল খুশি হয়ে বলতে লাগলো, আরে আমরা বেঁচে গেছি, দেখলে তুমি, আমরা বেঁচে গেছি, তুমি আমাদেরকে মারতে পারবে না। এই বলে বাদল হাসতে লাগলো। বাদলকে দেখে টিসি আর পুলিশরাও হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে বাদল চুপ করে গেল। ওদের ভয়ঙ্কর হাসি শুনে মধুমিতা কাঁদতে লাগলো। বাদল ঠিক কিছুই বুঝতে পারছিল না। আস্তে আস্তে বাদল আর মধুমিতার নিঃশ্বাস নিতে অসুবিধে হতে লাগলো আর ওরা নিচে পড়তে লাগলো। দুজনের দম ফুলতে লাগলো আর চেহারা নীল রঙের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন মরে গেল। যখনই ওরা দুজন মরে গেল, ওদের লাশগুলো ট্রেনের সাথে সামনে চলে গেল। লাশগুলোকে যেতে দেখে টিসি আর পুলিশগুলো চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দিল। সবার চলে যাওয়ার পর ট্রেন আস্তে আস্তে উধাও হতে লাগলো। ট্রেনের উধাও হওয়া মাত্রই ওই রেলওয়ে স্টেশন আবার আগের মতো ভয়ঙ্কর শান্তিতে বদলে গেল আর সব আলো নিভে গেল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো, বাদল, মধুমিতা। বাদলের বড় দাদা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সে ওই বেঞ্চের কাছে এলো যেখানে বাদল আর মধুমিতা বসেছিল। সে খুব ভয় পেয়ে গেছিল। ব্যাগ তো এখানেই রয়েছে, ওরা দুজন কোথায় চলে গেল? বাদল, মধুমিতা। বাদলের দাদা পাগলের মতো ওদের ডাক দিতে লাগলো। কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ সে অন্ধকারে দুটো ছায়া তার দিকে আসতে দেখে সেও ওদের দিকে দৌড়লো। যখনই সে ওদের দুজনের সামনেই পৌঁছলো, সে ভয়ের চোটে থেমে গেল। ওর সামনে বাদল আর মধুমিতা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের অবস্থা টিসির মতো ভয়ঙ্কর ছিল। চলো দাদা, আমাদের বাড়ি ফিরে যাই। বাদলের এটা বলা মাত্রই সেই ট্রেনটা আবার দেখা দিয়ে দিল।